আচ্ছা, তোদের যে মূত্রের যে উৎপাদন পদ্ধতি বা নেফ্রনের যে বিভিন্ন অংশের কাজ, ওটা আমি একটু বলে দিচ্ছি। নেফ্রনের কাজ পড়ার আগে তিনখানা টার্মস আমাদের একটু জানতে হবে। সেই তিনখানা টার্মস হচ্ছে, একটা হচ্ছে পরিশ্রুতকরণ বা ফিল্ট্রেশন, যেটাকে বলা হয় পরাপরিশ্রবক, এই যে পরিশ্রুতকরণ বা ফিল্ট্রেশন। আর একটা টার্মস হচ্ছে পুনঃশোষণ বা রিঅ্যাবজর্পশন বা টিবিউলার সিক্রেশন বা ক্ষরণ, নতুন পদার্থ তৈরি। এইগুলো একটু জানতে হবে ছোট ছোট করে। পরিশ্রুতকরণ মেনলি হচ্ছে যে ম্যালপিজিয়ান কণা আছে, ম্যালপিজিয়ান কণার মধ্যে কি কি অঙ্গাণু থাকবে, যেমন ধর গ্লোমেরুলাস, বার্ম্যান ক্যাপসুল, এগুলো থাকবে। এগুলো সব ফিল্টার রূপে কাজ করবে এবং এটাকে আলট্রা ফিল্টার বা পরাপরিশ্রবক বলা হয়। এই ফিল্টারটা তারপরে হচ্ছে বৃক্কীয় নালিকার মধ্যে দিয়ে যায়, যেখানে পুনঃশোষণ হয় বা রিঅ্যাবজর্পশন হয়। মানে ধর বডিতে যে সমস্ত পদার্থগুলো আবার দরকার, যেমন গ্লুকোজ, খনিজ পদার্থ, জল, এগুলো আমার বডিতে দরকার, কিন্তু ওই টিবিউলগুলোর মধ্যে দিয়ে, টিবিউল মানে হচ্ছে যেমন ধর পরাসংবর্ত নালিকা, হেনরি লুপ দূরসংবর্ত নালিকা, এই সমস্ত নালিকার মধ্যে দিয়ে যাওয়ার সময় এর চারিদিকে যে রক্তজালক থাকে, সেই রক্তজালকে আবার এই খনিজ লবণ, গ্লুকোজ, জল, এগুলো আবার ফিরে আসবে, মানে পুনঃশোষিত হবে। এবং এডিএইচ মেনলি হচ্ছে এই কাজটাতে হেল্প করে। এছাড়া আমার বডিতে যেগুলো দরকার নেই সেই জিনিসপত্রগুলো এই লিকুইডটাতে মিশে যাবে, মানে এই নালিকার মধ্যে যে লিকুইডটা পাস হচ্ছে সেই লিকুইডটার মধ্যে মিশে যাবে। যেমন ধর আমার বডিতে দরকার নেই ক্রিয়েটিনিন, সালফার ঘটিত জৈব, যে বিভিন্ন টাইপের জৈব অ্যাসিড, এগুলো। এবং নতুন কিছু পদার্থ উৎপন্ন হয়, যেমন অ্যামোনিয়া, বেঞ্জোইক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, এগুলো। তো এখানে নেফ্রনের বিভিন্ন অংশের কাজের মধ্যে প্রথমটা আছে হচ্ছে ম্যালপিজিয়ান কণার কাজ। এটা মেনলি হচ্ছে যে গ্লোমেরুলাস আছে, সেই গ্লোমেরুলাসটাই এখানে আলট্রা ফিল্টার বা পরাপরিশ্রবক রূপে কাজ করে। এখানে হচ্ছে রক্ত পরিশ্রুত হয়। আর এখানে অন্তর্মুখী ধমনিকা, মানে যেটা হচ্ছে প্রবেশ করে গ্লোমেরুলাসের মধ্যে, যেটা প্রবেশ করে সেটা হচ্ছে অন্তর্মুখী ধমনিকা। ওই ধমনিকার থেকে বহির্মুখী, মানে যেটা বেরিয়ে গেছে, সেই ধমনিকার ব্যাস ছোট হওয়ার জন্য এখানে রক্তের চাপটা বেড়ে যায়। মানে যেমন ধর আমরা যদি একটা ড্রামের মধ্যে দুখানা পাইপ দিই, একটা পাইপ, মোটা পাইপ দিয়ে জল ঢোকাই, আর একটা সরু পাইপ দিয়ে যদি জল বার করি, তাহলে সরু পাইপ দিয়ে জল তো বেশি বেরোতে পারবে না। অতএব মোটা পাইপ দিয়ে যখন জল বেশি প্রবেশ করছে, তখন ওই গ্লোমেরুলাসের মধ্যে চাপটা বেড়ে যাচ্ছে। তো এইভাবে গ্লোমেরুলাসের মধ্যে চাপ বেড়ে যাচ্ছে এবং গ্লোমেরুলাসের মধ্যে যে রক্তটা প্রোটিনবিহীন যে পার্টটা, সেটা পরিশ্রুত হয়ে যায়। পরিশ্রুত হওয়ার পর ওই যে নালীগুলো আছে, যেমন ধর পরাসংবর্ত, দূরসংবর্ত, হেনরি লুপ, ওখানে আসে। এরপরে ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে পরাপরিশ্রবণ সম্পর্কে একটুখানি দেওয়া আছে, যে এটা মেনলি হচ্ছে অর্ধবাদ্য পর্দার মধ্যে দিয়ে দ্রবণের কেলাস পদার্থকে কলয়েড থেকে চাপ প্রয়োগ করে পৃথক করা হয়। কেলাস জাতীয় পদার্থ মানে যেটা কঠিন পদার্থ, সেটা কলয়েড মানে জলীয় পদার্থ বা লিকুইড পদার্থ থেকে চাপ প্রয়োগ করে যখন আলাদা করা হচ্ছে, তখন সেটাকে আলট্রাফিল্ট্রেশন বলা হচ্ছে। তো এই আলট্রাফিল্ট্রেশনের জন্য একটা যে পর্দা ইউজ করা হচ্ছে, যেটা প্রভেদক বা অর্ধভেদ্য পর্দা, সেটাকে আমরা বলবো হচ্ছে পরিশ্রবণ ঝিল্লি বা মেমব্রেন, মানে ওটা ছাঁকনির কাজ করছে। আচ্ছা, এখানে এই পরাপরিশ্রবণের মধ্যে কয়েকটা চাপ আছে, যেমন সাহায্যকারী চাপ আর হচ্ছে বাধাদানকারী চাপ। সাহায্যকারী চাপের মধ্যে দেখবি হচ্ছে সাহায্যকারী চাপ হচ্ছে গ্লোমেরুলাসে যেটা রক্ত জালিকার মধ্যে যে চাপটা সৃষ্টি হয়, সেটাকেই আমরা বলবো সাহায্যকারী চাপ, যেটাকে গ্লোমেরুলার ক্যাপিলারি প্রেশার বলা হয়। সেটা মোটামুটি 75 mmHg হয়। আর একটা হয় হচ্ছে বাধাদানকারী চাপ, যেটা কিনা বাধা সৃষ্টি করে। এবং এক্ষেত্রে 3 প্রকার চাপের দেখতে পাওয়া যায়, যেমন গ্লোমেরুলাসের মধ্যে কিছু চাপ দেখতে পাওয়া যায়, জলস্তম্ভের চাপ দেখতে পাওয়া যায়, বা বার্ম্যান ক্যাপসুলের মধ্যে দেখতে পাওয়া যায়। গ্লোমেরুলাসের কিছু অভিস্রবণ চাপ দেখতে পাওয়া যায়, আর বার্ম্যান ক্যাপসুলের মধ্যে কিছু অভিস্রবণ চাপ দেখতে পাওয়া যায়। তো এর একটা ছোটোখাটো এরকম হিসাব দেওয়া আছে। মেনলি হচ্ছে এই যে সাহায্যকারী চাপ, সেখান থেকে যদি আমি বাধাদানকারী চাপটা মাইনাস করি, সেই মাইনাস করার পর যে পরিমাণটা আসবে, সেটা হচ্ছে তার কার্যকরী পরিশ্রবণ চাপ। তো কার্যকরী
অভিস্রবণ চাপ, যেটাকে এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার বলা হয়, ইএফপি। ইএফপি মানে হচ্ছে সাহায্যকারী থেকে বাধাদানকারী চাপটা যদি আমি মাইনাস করি তাহলে দেখতে পাওয়া যাবে 25 mmHg এই হিসাবটা হচ্ছে। এখানে খুব একটা ভালো করে দেওয়া নেই, আমি এটা পাঠিয়ে দেবো খুন। তো এরপরে যে নেফ্রনের মধ্যে যে লিকুইডটা আছে সেটা যখন পরাসংবর্ত নালিকার মধ্যে যায়, সেই নালিকার মধ্যে প্রয়োজনীয় পদার্থগুলো আবার রক্তজালকে ফিরে আসে। আর এখানে মেনলি হচ্ছে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় শোষণ, এই দুটো পদ্ধতিতে এখানে সম্পন্ন হয়। সক্রিয় শোষণ মানে আমরা কি জানি, এটিপি ইউজ হয়, এখানে বিভিন্ন বাহক প্রোটিন বা চ্যানেল প্রোটিনের মাধ্যমে কাজটা সম্পন্ন হয়, যেমন অ্যামাইনো অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ফসফেট, সালফেট, এগুলো হচ্ছে সক্রিয় পরিবহন পদ্ধতিতে হয়। আর নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি মানে হচ্ছে জল, ইউরিয়া, এখানে কোনো এটিপি দরকার পড়ছে না, এখানে এমনি আর কি কোনো এটিপির সাহায্য ছাড়াই এখানে হয়। এরপরে হেনরির লুপে কি হয় না, এখানে হেনরির লুপির যে অধোগামী মানে যে বাহুটা নিচের দিকে নামছে সেখানে জল, আর ঊর্ধ্বগামী যেটা আছে মানে যে বাহুটা উপরের দিকে উঠছে সেখানে সোডিয়াম আয়ন পুনঃশোষিত হয়। এবং হেনরির লুপের এই জলটা যে পুনঃশোষিত হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে অব্লিগেটরি রিঅ্যাবজর্পশন। এরপরে লিকুইডটা চলে যায় হচ্ছে দূরসংবর্ত নালিকা, এখানেও সোডিয়াম আয়ন সামান্য পরিমাণে আর জল পুনঃশোষণ ঘটছে, আর এডিএইচ এর প্রভাবে মোটামুটি এই শোষণটা হয়ে থাকছে। এবং এখানে যে জলের শোষণের প্রসেসটা সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবজর্পশন। এরপরে লিকুইডটা চলে যায় হচ্ছে সংগ্রাহী নালিকার মধ্যে। সংগ্রাহী নালিকার মধ্যে যাওয়ার পর এখানে পরিশ্রুতকরণ, পুনঃশোষণারী যে বাকি তরলটা থাকে সেটা মূত্ররূপে এই অঞ্চলে শোষিত হয় এবং এরপরে বেলিনিন নালীতে এটা প্রবেশ করে।